আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। সুলতানা মাহমুদা পপি, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ, ঢাকা। আজকে আমি 11তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগী থাকবে। এসো আমরা কিছু চিত্র খেয়াল করি। আমরা গতদিন পড়েছিলাম রিকম্বিনেন্ট ডিএনএ। আমরা চিত্রগুলো খেয়াল করি। এখানে কিছু উন্নত জাতের ধান দেখা যাচ্ছে। এখানে আপেলের ভিতরে কিছু ডিএনএর সংযোজন দেখা যাচ্ছে। তাহলে আন্দাজ করতে পারছি আজকে আমরা কি পড়ব। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হওয়া দেখেছিলাম সেগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখানো হচ্ছে। তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ বিভিন্ন ব্যবহার বা জৈব প্রযুক্তির বিভিন্ন ব্যবহার। খেয়াল করো, আজকে আমরা এই পাঠ থেকে কি কি শিখতে পারবো। আমরা জীব প্রযুক্তির বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রগুলো উল্লেখ করতে পারবো এবং জীব প্রযুক্তির যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি আছে সেটার বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা খেয়াল করি জীব প্রযুক্তির ব্যবহারগুলো কী কী হতে পারে। অর্থাৎ জীব প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগগুলোর মধ্যে বলা যেতে পারে চিকিৎসা বিজ্ঞানে, ঔষধ শিল্পে, কৃষিক্ষেত্রে, মলিকুলার বা বায়োফার্মিং, পরিবেশ ব্যবস্থাপনা ইত্যাদি। কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএর ব্যবহারগুলো কী কী হতে পারে আমরা খেয়াল করি। অধিক ফলনশীল শস্য উৎপাদনে, পুষ্টিগুণ বৃদ্ধিতে, আগাছানাশক প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টিতে, রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনে, ফসলের গুণগত মান উন্নয়নে, বীজহীন ফল সৃষ্টিতে, ট্রানজেনিক জীব সৃষ্টিতে, দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে। গোল্ডেন রাইস বা সুপার রাইস সৃষ্টি। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে কিছু ড্যাফোডিল উদ্ভিদ দেখানো হয়েছে। এই ড্যাফোডিল উদ্ভিদ থেকে কিছু বিটা ক্যারোটিন তৈরির জিন এবং কিছু অতিরিক্ত আয়রন তৈরির 3টি জিন প্রতিস্থাপন করা হয়েছে কোথায়? জ্যাপোনিকা নামক ধানে। তাহলে ড্যাফোডিল উদ্ভিদ থেকে বিটা ক্যারোটিন জিন ও আয়রন তৈরির জিন পৃথক করে জ্যাপোনিকা ধানে প্রতিস্থাপন করা হয়েছে। এর ফলে কি সৃষ্টি হয়েছে? এর ফলে গোল্ডেন রাইস বা সুপার রাইস সৃষ্টি হয়েছে। সুইডেনের বিজ্ঞানী ইনগো পোট্রিকাস এবং তার সহযোগীরা এই সুপার রাইস সৃষ্টি করে থাকেন। এই সুপার রাইসকে গোল্ডেন রাইসও বলা হয়ে থাকে। আর এই সুপার রাইস সৃষ্টির ফলে কি হয়েছে? এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার কিছু জনপ্রিয় গোষ্ঠীর লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ভিটামিন এর অভাবজনিত কারণে আর অন্ধ হবে না এবং মায়েরা তাদের দেহে রক্তশূন্যতার জন্য সৃষ্ট বিভিন্ন রোগ থেকে রেহাই পাবে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো যে রিকম্বিনেন্ট ডিএনএ এটি একটি যুগান্তকারী সৃষ্টি, যে গোল্ডেন রাইস বা সুপার রাইস। গুণগত মান উন্নয়ন। শিক্ষার্থীরা খেয়াল করো যে আমরা জানি বিশেষ করে অস্ট্রেলিয়াতে ভেড়া পালন একটি উত্তম ব্যবসা। এই ভেড়ারা সাধারণত ক্লোভার জাতীয় ঘাস খায়। এই ক্লোভার জাতীয় ঘাসে সালফারের অভাব থাকার কারণে দেখা যায় এদের লোমগুলো নিম্নমানের হয়ে থাকে। সে কারণে সাধারণত রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সূর্যমুখীর সালফার অ্যামাইনো অ্যাসিড সৃষ্টিকারী জিনকে ব্যাকটেরিয়ার প্লাজমিডে ব্যবহার করে ক্লোভার ঘাসে স্থানান্তর করা হয়েছে। এর ফলে খাদ্য হিসাবে কেবল ওই ঘাস খেলেই ভেড়ার লোমগুলো উন্নত মানের হবে। তার ফলে বাইরে থেকে আর সালফার সমৃদ্ধ খাদ্য দেওয়ার প্রয়োজন হবে না। ফসল উৎপাদন বৃদ্ধি। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমরা অনেকগুলো ফসলের ছবি দিয়ে, এই ফসলগুলোতে
রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে শুধু এর গুণগত মানই বৃদ্ধি করা যায়নি, এর উৎপাদনও অনেকটাই বৃদ্ধি করা সম্ভব হয়েছে। গুণগত মান উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি, অর্থাৎ আমরা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রেও বা গৃহপালিত যে আমাদের মুরগিগুলো আছে এক্ষেত্রেও আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে এর গুণগত অর্থাৎ এর মাংস, এর ডিম এগুলোর গুণগত মান বৃদ্ধি করতে পারি এবং এর উৎপাদনও বৃদ্ধি করা সম্ভব। ট্রান্সজেনিক জীব, শিক্ষার্থীরা খেয়াল করো, ট্রান্সজেনিক জীব আমরা কাকে বলবো? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ বা প্রাণী পেয়েছিলাম তাদেরকে আমরা বলতে পারি ট্রান্সজেনিক জীব। আর এই ট্রান্সজেনিক জীব সৃষ্টির ফলে আমাদের কি হয়েছে? বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে এর সফলতা অনেক বেশি, অর্থাৎ দেখা যায় এই ট্রান্সজেনিক জীব সৃষ্টির ফলে বা ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টির ফলে চাষকৃত ভুট্টার এবং বা তুলার বা সয়াবিনের, এমনকি তামাক, টমেটো, পেঁপে, আর এর আগে আমরা ধানের বা চালের কথা বলেছি, এগুলোর ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক বেশি সফলতা পেয়েছি। অর্থাৎ এগুলো বিশেষ করে রোগ প্রতিরোধক্ষম জাত সৃষ্টি হয়েছে, উৎপাদন অনেকটা বৃদ্ধি করা সম্ভব হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে গুণগত মানও বৃদ্ধি করা সম্ভব হয়েছে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, ট্রান্সজেনিক প্রাণী সৃষ্টির ফলে আমরা কি কি উপকারিতা পেয়েছি? ট্রান্সজেনিক প্রাণী সৃষ্টির ফলে গৃহপালিত পশু পাখিতে আকাঙ্ক্ষিত কোনো বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো সম্ভব হয়েছে। এছাড়া অধিক পরিমাণে দুধ, মাংস, মাছ এবং উন্নত মানের পশম উৎপাদন করা সম্ভব হয়েছে। আর ট্রান্সজেনিক প্রাণীর দুধ, মূত্র ও রক্ত থেকে মূল্যবান প্রোটিনও সংগ্রহ করা সম্ভব হয়েছে। পতঙ্গ প্রতিরোধী বা রোগ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি, শিক্ষার্থীরা খেয়াল করো, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি আমাদের অনেক কিছুতেই সফলতা এনে দিয়েছে। সেক্ষেত্রে আমরা পতঙ্গ প্রতিরোধী বা রোগ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি একটি যুগান্তকারী পদক্ষেপ, সেটি হচ্ছে ব্যাসিলাস থুরিনজেনেসিস, এক ধরনের ব্যাকটেরিয়া। এটি থেকে আমরা বিটা টক্সিস জিন, এছাড়াও পাউপিয়া থেকে আমরা সিপিটিআই জিন, এগুলো বিভিন্ন উদ্ভিদে যেমন আলু, গম, তুলা, এমনকি বেগুনে এগুলো প্রয়োগ করার ফলে এই উদ্ভিদগুলোতে এক ধরনের বিষাক্ত প্রোটিন সৃষ্টি হয় এবং এই বিষাক্ত প্রোটিনগুলোই এই উদ্ভিদগুলোকে বিভিন্ন পতঙ্গ প্রতিরোধী হিসাবে গড়ে তোলে, অর্থাৎ বিভিন্ন পতঙ্গ থেকে তারা প্রোটেক্ট করে থাকে। এছাড়াও আমরা বলতে পারি যে আলুতে অসমোটিন জিন যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখা যায় ফাইটোপথোরা ইনফেস্ট্যান্স প্রতিরোধী জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমরা বিভিন্ন পতঙ্গ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করতে পারব। দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি, শিক্ষার্থীরা খেয়াল করো, বিষয়টি খুবই ইন্টারেস্টিং। আমরা কি জানি যে জোনাকি পোকা কেন রাতের বেলা জ্বলে? জোনাকি পোকার দেহে লুসিফারাস নামক এনজাইমের প্রভাবে লুসিফেরিন নামক পদার্থ খরিত হয়, তার ফলেই এর দেহ থেকে আলো বিচ্ছুরণ ঘটে এবং এটি রাতের বেলা জ্বলে। এই লুসিফেরিন পদার্থ নিঃসরণ নিয়ন্ত্রণকারী জিন তামাক গাছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করা হয়েছে, ফলে দেখা যায় তামাক গাছের পাতা থেকে রাতের বেলা আলো বিচ্ছুরিত হয়। চিত্রগুলো খেয়াল করো, খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো সেই আলো বিচ্ছুরণের ফলেই রাতের বেলা অন্ধকারে এরা বেশ শোভাবর্ধক হয় এবং এটি থেকে তারা বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকেও রক্ষা পায়। বীজবিহীন ফল উৎপাদন, শিক্ষার্থীরা খেয়াল করো যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে সারা বিশ্বের অনেক জায়গাতেই বীজবিহীন ফল উৎপাদন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে সফল যেটি সেটি হচ্ছে জাপানে বীজবিহীন তরমুজ উদ্ভাবন করা হয়েছে এবং এটা আমরা আমাদের দেশেও এই প্রযুক্তির ব্যবহারের প্রচেষ্টা চলছে। চিকিৎসা ও ঔষধ শিল্পে রিকম্বিনেন্ট ডিএনএর যে ব্যবহারগুলো সেটা আমরা দেখি। প্রথমে আছে হরমোন ও প্রোটিন উৎপাদন, টিকা উৎপাদন,
বংশগতীয় রোগ নিরাময়, জিন থেরাপি ছাড়াও রোগ নির্ণয়। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, হরমোন ও প্রোটিন উৎপাদন, বংশগতীয় রোগ নিরাময়, টিকা উৎপাদন, রোগ নির্ণয়, জিন থেরাপি এগুলোর ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহৃত হয়ে থাকে। প্রথমে আমরা দেখি হরমোন ও প্রোটিন উৎপাদনের ক্ষেত্রে কি কি আছে। প্রথমে আছে ইনসুলিন, ইন্টারফেরন, ইরাইথ্রোপোয়েটিন ইত্যাদি। ইনসুলিন উৎপাদন, শিক্ষার্থীরা খেয়াল করো, ইনসুলিন কি? ইনসুলিন হলো এক ধরনের হরমোন যা মানব অগ্নাশয়ে আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হয়ে থাকে। ইনসুলিনের কাজ কি? ইনসুলিন সাধারণত রক্তে বিদ্যমান গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে। কোনো কারণে অগ্নাশয়ে যদি এই ইনসুলিনের পরিমাণ কমে যায় বা ইনসুলিন নিঃসৃত না হয়, তাহলে কি হবে? রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে এবং মানুষের ডায়াবেটিস রোগ হবে। সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীকে ইনসুলিন ইনজেকশন দিয়ে প্রয়োগ করতে হবে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এই ইনসুলিন উৎপাদন খুব সহজ নয়, কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই ইনসুলিন উৎপাদন করা সম্ভব হয়েছে এবং বাজারজাত করাও সম্ভব হয়েছে। বর্তমানে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন ইকুলাইতে স্থাপন করে ব্যাপক হারে ইনসুলিন উৎপাদন করা সম্ভব হয়েছে। তোমরা শুনলে অবাক হবে যে একটি ব্যাকটেরিয়াম কোষে প্রায় 10 লক্ষ অণু ইনসুলিন তৈরি হতে পারে। ইন্টারফেরন, শিক্ষার্থীরা খেয়াল করো, ইন্টারফেরন কি? ইন্টারফেরন হলো এক ধরনের উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন যা ক্যান্সার রোগের প্রোটিন ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। অর্থাৎ ইন্টারফেরন একটি প্রতিরক্ষামূলক প্রোটিন বা আমাদের দেহের জন্য একটি প্রতিরক্ষামূলক অস্ত্র বলা যেতে পারে। দেহের কোনো কোষ যদি ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, তাহলে এই ইন্টারফেরন নামক রাসায়নিক পদার্থটি নিঃসৃত হয় এবং এই ভাইরাসকে যে প্রোটিন আছে সেই প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়াটি এই ইন্টারফেরন বন্ধ করে দেয়। ফলে ভাইরাসটি আর সংখ্যা বৃদ্ধি করতে পারে না বা পরবর্তীতে কোনো কোষকেও আক্রমণ করতে পারে না। বর্তমানে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে অধিক পরিমাণে ইন্টারফেরন উৎপাদন করা সম্ভব হয়েছে এবং এই ইন্টারফেরন প্রয়োগ করে বিভিন্ন জটিল হেপাটাইটিস বি, কিছু হার্পিস সংক্রমণ, এমনকি বিভিন্ন ধরনের পেপিলোমা চিকিৎসার ক্ষেত্রেও এটি প্রয়োগ করা সম্ভব হয়েছে। এছাড়াও জলাতঙ্ক রোগের চিকিৎসাও এটি সফলতা দেখিয়েছে। গবেষণা করা হচ্ছে যে ক্যান্সার রোগের বৃদ্ধি রোহিত করার ক্ষেত্রেও ইন্টারফেরন সফলভাবে কাজ করবে। তোমরা শুনে অবাক হবে যে বর্তমান সময়ে যে করোনা ভাইরাসটি আছে সেটা প্রতিরোধের ক্ষেত্রেও অনেক জায়গাতেই বা অনেক দেশেই ইন্টারফেরন প্রয়োগ করা হয়েছে এবং দেখা গিয়েছে সেক্ষেত্রে অনেকটা সফলতা তারা পেয়েছে। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বা টিপিএ, শিক্ষার্থীরা খেয়াল করো, মানুষের রক্তে এমনিতেই এই প্লাজমিন নামক এনজাইম থাকে যা প্লাজমিনোজেন অবস্থায় বিরাজ করে। এটি নিষ্ক্রিয় অবস্থায় থাকে, যাকে কর্মক্ষম করার জন্য টিপিএ দরকার হয়। অর্থাৎ কোনো কারণে আমাদের শরীরে যদি রক্ত জমাট বেঁধে যায়, তাহলে সেই জমাট বাঁধা রক্তকে গলিয়ে স্বাভাবিক করার জন্যই এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বা টিপিএ ব্যবহার করা হয়ে থাকে। ইরিথ্রোপোয়েটিন বা ইপিও, শিক্ষার্থীরা খেয়াল করো, ইরিথ্রোপোয়েটিন হলো এক ধরনের হরমোন যা হাড়ের মজ্জায় প্রবেশ করে প্রচুর আরবিসি উৎপন্ন করে। তো সেক্ষেত্রে যদি কারো কিডনি বিকল হয়ে যায় বা কোনো কারণে কিডনি অকেজো হয়ে পড়ে, আমরা জানি তাদের নিয়মিত ডায়ালাইসিস করতে হয়। আর এই ডায়ালাইসিসের সময় এই ইপিও রক্ত থেকে বের হয়ে যায়, ফলে রোগীর দেহে আরবিসি একেবারেই কমে যায় এবং রোগী রক্তশূন্যতায় ভোগে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে এই ইপিও তৈরি করা হয় এবং এই ইপিও
বর্তমানে হাজার হাজার কিডনি রোগীকে রক্তশূন্যতা থেকে দূর করছে বা রক্তশূন্যতা থেকে তাদেরকে রক্ষা করছে। এছাড়াও বিভিন্ন টিকা উৎপাদন, বিভিন্ন রোগ নির্ণয়, বিশেষ করে বংশগতীয় রোগ নিরাময়ের ক্ষেত্রে, বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং জিন থেরাপির ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীরা খেয়াল করো যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিভিন্ন রোগ যেমন হেপাটাইটিস বি, ম্যালেরিয়া, পোলিও, যক্ষ্মা, হাম, গুটি বসন্ত প্রভৃতি রোগের টিকা তৈরি হয়েছে। বংশগতি রোগ নিরাময়ের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রোগ যেমন হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, ইউরোকাইনেজ ইত্যাদি রোগ এর জিন এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে রোগ নিরাময় করা সম্ভব হয়েছে। বিভিন্ন রোগ শনাক্তকরণের ক্ষেত্রেও রিকম্বিনেন্ট ডিএনএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেক্ষেত্রে ডিএনএ প্রোব, মনোক্লোনাল অ্যান্টিবডি এবং প্রসূতির অ্যান্টিনেটাল ডায়াগনোসিস সরাসরি বা কার্যকরীভাবে রোগ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োগ করেছে। এছাড়া জিন থেরাপি, সেক্ষেত্রে খেয়াল করো যে কোনো কোষ বা জীবের বংশগতীয় উপাদানের কোনো ত্রুটিপূর্ণ অবস্থা থাকলে যে পদ্ধতিতে এই বংশগতীয় উপাদানকে সরাসরি সঠিক অবস্থায় ফিরিয়ে আনা যায় তাকেই বলা হয় জিন থেরাপি। অর্থাৎ জিন থেরাপির মাধ্যমে সুস্থ সবল শিশুর জন্মদানে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি একটি বৈপ্লবিক অবদান রেখেছে। মলিকুলার ফার্মিং ও বায়োফার্মিং, শিক্ষার্থীরা খেয়াল করো মলিকুলার ফার্মিংটা কি? আমরা জানি যে ট্রানজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে তাদেরকে বায়োরিয়েক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে প্রাণী থেকে প্রাপ্ত দুধ, রক্ত, মলমূত্র থেকে প্রয়োজনীয় ওষুধও আহরণ করা হয়ে থাকে। এই সব কিছুই আমরা জানি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ফলাফল। বায়োফার্মিং, যখন ফার্মাসিউটিক্যাল দ্রব্য বড় মাত্রায় উৎপাদন করা হয় তখন তাকে বায়োফার্মিং বলে। জীবন রক্ষাকারী অ্যান্টিকোয়াগুল্যান্ট, অ্যান্টিথ্রম্বিন এখন অতি অল্প খরচে ছাগলের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে। অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে ছাগলের দুধ থেকে শক্তিশালী স্পাইডার সিল্কও উৎপাদন করা হচ্ছে। ইনসুলিন এখন কুসুম ফুলের বীজের মাধ্যমে উৎপাদনযোগ্য করা হয়েছে। এর ফলে খরচও কমে যাবে এবং খুব সহজেই এগুলো পাওয়া সম্ভব হবে। শিক্ষার্থীরা, এবার আমরা আসি পরিবেশ ব্যবস্থাপনায় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কী কী ভূমিকা পালন করছে। আমরা একটু দেখে নিই। সাগরের তেল নির্গমনে, সুয়েজ আত্তীকরণে, ছাড়া শিল্প বর্জ্য ডিএনএ প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীরা কিছু চিত্র খেয়াল করো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জাহাজ ডুবিতে সমুদ্রে তেল নির্গমন হচ্ছে, অথবা বিভিন্নভাবেই সমুদ্রে তেল নির্গমন হয়েছে। তাহলে তেলবাহী ট্যাঙ্কার থেকেও তেল নির্গমন হতে পারে। শিক্ষার্থীরা খেয়াল করো, সমুদ্রের পানির উপরে যে তেলের স্তরগুলো জমেছে সেটির ফলে কি হবে? সেটির ফলে সমুদ্রে বসবাসকারী বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মারাত্মক ক্ষতি সাধন হবে। তাহলে আমরা এগুলো কিভাবে দূর করতে পারি? আমরা খেয়াল করি, তেলবাহী ট্যাঙ্কার থেকে সমুদ্রে যে তেল নির্গমন হয়েছে সেগুলো সমুদ্রের পানির উপরে তেলের স্তর সৃষ্টি করেছে। তার ফলে পানিতে অক্সিজেন প্রবাহ বন্ধ হয়েছে, জলজ জীবের মারাত্মক ক্ষতি সাধন হয়েছে। পরবর্তীতে আমরা অণুজীবের স্ট্রেন বাছাই করব এবং সেগুলো তেলের স্তরের উপরে স্প্রে করব। স্প্রে করার ফলে তেল ও গ্রিসকে এগুলো খাদ্য হিসাবে গ্রহণ করবে এবং দ্রুত বংশবৃদ্ধি করবে এবং তেলের সারফেস টেনশন হ্রাস করবে ও দূষণ মুক্ত করবে। তো শিক্ষার্থীরা খেয়াল করো যে এক্ষেত্রে সিউডোমোনাস, তারপরে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়া, এগুলো বা বিভিন্ন ধরনের ইস্ট ও মোল্ড জাতীয় ছত্রাক বিশেষ ভূমিকা পালন করে থাকে।
সিওয়েজ আত্তীকরণ। শিক্ষার্থীরা খেয়াল করো যে সিওয়েজ কি। সিওয়েজ হচ্ছে ঘরবাড়ি, কৃষি খামার, পোলট্রি খামার, পশুর মলমূত্র, গোসলখানার সাবান সমৃদ্ধ তরল আবর্জনাকে আমরা সিওয়েজ বলে থাকি। করো সিওয়েজ আত্তীকরণের ক্ষেত্রে দেখা যায় বাড়িঘর, পশু খামার, কৃষি খামার, পয়ঃনিষ্কাশিত তরল ময়লা এগুলো গিয়ে পানি দূষণকারী বিভিন্ন জৈব অজৈব পদার্থ একত্রে মিলিত হয়েছে এবং সেগুলোতে দেখা যায় বিভিন্ন অ্যারোমেটিক যৌগ, ডাইফেনল, জাইলিন, অ্যালকেন, অকটেন, মেটাজাইলিন, তেল, মলমূত্র এগুলো মিশ্রিত থাকে এবং মিশ্রিত হয়ে পানিকে তারা দূষিত করে। এরূপ দূষিত পানি পান করলে কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, কোষপাচড়া সহ বিভিন্ন মারাত্মক রোগ দেখা দিতে পারে। এ কারণে দেখা যায় বিভিন্ন বড় বড় শহরে এই বর্জ্যগুলো পরিশোধনের জন্য বিশেষ শোধনাগার আছে। পয়ঃপ্রণালীর বর্জ্য মিশ্রিত পানি পরিষ্কারের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে, আমরা খেয়াল করি। তাহলে পয়ঃপ্রণালীর বর্জ্য মিশ্রিত পানি প্রথমে বড় বড় পুকুরে জমা করা হয়। এসব পুকুরে বায়বীয় বা অবায়বীয় ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, প্রোটোজোয়া, নেমাটোডা, রোটিফার প্রভৃতির সাহায্যে জটিল জৈব অণু ভেঙে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন প্রভৃতি সরল উপাদানে পরিণত করা হয়। অপাচ্য তলানি পুকুরের তলদেশে জমা হয়ে যে কাদার সৃষ্টি করে তাকে বলা হয় স্লাজ। আর সেই স্লাজ হতে বিশেষ তাপরোধী ইটও তৈরি করা যেতে পারে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এই সিওরেজ আত্তীকরণের ক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়া ভূমিকা পালন করে, যেমন সিউডোমোনাস, অ্যাক্রোমোব্যাক্টার, এন্টারোব্যাক্টার, ফ্লাভোব্যাক্টেরিয়াম, জুগলিয়া, মাইক্রোকক্কাস ইত্যাদি। কারখানা থেকে নির্গত বর্জ্য ব্যবস্থাপনা। শিক্ষার্থীরা খেয়াল করো, কারখানা বলতে বিভিন্ন পাটকল, কাপড়ের কল, চিনি কল, কাগজের কল, পেট্রোলিয়াম কারখানা, দুধের কারখানা ইত্যাদি কারখানা থেকে নির্গত বর্জ্য, বিভিন্ন জৈব অজৈব বর্জ্য, যেমন জৈব বর্জ্য নির্গত লিগনিন, সেলুলোজ, অজৈব বর্জ্য যেমন ফেনল, লেড, মার্কারি, কপার, জিঙ্ক, সায়ানাইড এগুলোকে আমরা বিভিন্নভাবে পরিশোধন করতে পারি। সেক্ষেত্রে আমরা খেয়াল করো শিক্ষার্থীরা, সেক্ষেত্রে কি করতে হবে? জীব প্রযুক্তি ব্যবহার করে এসব দূষণ সৃষ্টিকারী পদার্থ অণুজীবের সাহায্যে দূষণমুক্ত পদার্থে পরিণত করতে হবে। যেমন কাগজ কলের বর্জ্য শোধনের জন্য কতিপয় ব্যাকটেরিয়া ও ছত্রাক ব্যবহার করা হয়। বর্জ্য পদার্থ শোধন ট্যাঙ্কে জমা করে সেখানে বিভিন্ন অণুজীবের উপস্থিতিতে ভারী ধাতু পৃথক করা সম্ভব হয়েছে। অপচনশীল যৌগগুলোকে চিহ্নিত করে, যেমন ডিডিটি, কার্বন টেট্রাক্লোরাইড প্রভৃতি ভাঙনের জন্য বেশ কিছু অণুজীব বাছাই করা হয়েছে। এছাড়া জৈব পদার্থ ব্যবহার করে অণুজীবের সাহায্যে সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদন করা হচ্ছে, যা মানুষ ও পশু খাদ্য হিসেবে ব্যবহার শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন জৈব অ্যাসিড, ইথানল, ভিটামিন, গ্লিসারিন প্রভৃতিও পাওয়া সম্ভব হয়েছে। মূল্যায়ন। শিক্ষার্থীরা, আমরা যে টপিকগুলো পড়লাম তার মধ্যে থেকে কিছু প্রশ্ন: সুপার রাইস কি, ইন্টারফেরন ও ইনসুলিন কি, রোগ প্রতিরোধী জাত কিভাবে সৃষ্টি করা যায়, জিএম ফসল কি? নিশ্চয়ই তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালোভাবেই দিতে পারবে। বাড়ির কাজ। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে কৃষিক্ষেত্রে জৈব প্রযুক্তি আশীর্বাদ স্বরূপ উক্তিটি বিশ্লেষণ করে আনবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং বাসায় সুস্থভাবে থাকবে, সুন্দরভাবে থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।